স্টার্ট স্টার্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখানে আছো ভালো থেকো, ভালো আছো এই আশাই আমাদের কাম্য। তাহলে আজকে আমরা তোমাদের 18-19 শিক্ষাবর্ষের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের অনুমান সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। অধ্যায় হচ্ছে পঞ্চম। আজকের অধ্যায় পঞ্চম, আর এই পঞ্চম অধ্যায়ের নাম কি হচ্ছে? পঞ্চম অধ্যায়ের নাম অনুমান। অনুমানের ইংরেজি নাম হচ্ছে ইনফারেন্স। অনুমানের ইংরেজি নাম হচ্ছে ইনফারেন্স। তাহলে দেখো, আমরা আজকের কোন অধ্যায় আলোচনা করব? পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের ইংরেজি নাম হচ্ছে কি? অধ্যায়ের নাম হচ্ছে অনুমান, আর ইংরেজি নাম হচ্ছে ইনফারেন্স। ইনফারেন্সের অনুমানের সমর্থক শব্দ হচ্ছে বাংলা যুক্তি। দেখো, আমরা এই অধ্যায়টা একাদশ দ্বাদশ উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। যুক্তিবিদ্যার ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়, যেখানে আমরা অনুমান নিয়ে যুক্তিবিদ্যা যেখানে আলোচনা করে সেখানে এই বিষয়টা ভেরি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে যুক্তিবিদ্যার আলোচনা বিষয়ে। সেই ক্ষেত্রে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ উভয় বর্ষের জন্যই অধ্যায়টা ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। অনুমান সংক্রান্ত বিষয় তোমাদেরকে অবশ্যই জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তাহলে দেখো, অনুমান আমরা কি বলি? অনুমানে হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দৃশ্যমান বা অদৃশ্যমান অনেক কিছুই আছে। আমরা এগুলো কখনো দেখি, কখনো দেখি না, কখনো স্বচক্ষে দেখি, কখনো শুনে থাকি। সেই সমস্ত বিষয়গুলো নিয়ে যখন আমরা আলাপ আলোচনা করি, অনুমান করি, ধারণা করি, আন্দাজ করি বিভিন্ন বিষয় নিয়ে, সেটা হচ্ছে আমাদের মানসিক একটা প্রক্রিয়া, মানসিক একটা অবস্থান থাকে। আমরা মনে মনে অনেক কিছু সম্পর্কে ধারণা করে থাকি। কিন্তু দেখো, যে দূরের আকাশ যখন ধোঁয়া দেখি, তখন আমরা মনে মনে ধারণা করে থাকি যে কোথাও মনে হয় আগুন লেগেছে। সেই আগুনের ধারণাটা কিন্তু আমাদের মনের মধ্যে আসে। আগুনের ধারণা থেকে যে ধোঁয়া উৎপত্তি হয় আগুন থেকে, এটা কিন্তু আমরা আগে থেকেই জানি। আর এটা দেখার সাথে সাথে আমাদের মনের ভিতরে একটা মানসিক অবস্থান তৈরি হয়, আর সেখান থেকে আমরা কি করি? অনুমান করি। আর এই অনুমানগুলো আমরা কেমনে করি? প্রত্যক্ষভাবে করি, আবার পরোক্ষভাবে করি। প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ, পরীক্ষা, নিরীক্ষণ করে থাকি। আবার পরোক্ষভাবে আমরা যেটা করি সেটা শুনে থাকি, মানুষের কাছ থেকে শুনি। শোনা জ্ঞানটা হচ্ছে কি আমাদের পরোক্ষ জ্ঞান। আর আমরা দেখা, পর্যবেক্ষণ, নিরীক্ষণ, পরীক্ষণ করা, এগুলো হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। আমরা বিভিন্নভাবে কিন্তু জ্ঞান অর্জন করে থাকি। আর এই জ্ঞান অর্জনের পথ হচ্ছে দুইটা, প্রত্যক্ষ জ্ঞান আর পরোক্ষ জ্ঞান। সেই ক্ষেত্রে আমরা কি করি? পরোক্ষভাবে অনুমান করে থাকি। দূরের আকাশে যখন ধোঁয়া দেখি, তখন আমাদের আগুনের সাথে ধোঁয়ার যে একটা সম্পর্ক থাকে, সেটা তাৎক্ষণিকভাবে আমাদের মনের অবস্থান করে এবং মানসিক একটা প্রক্রিয়া তৈরি হয়। এই প্রক্রিয়ায় আমরা কি করে থাকি? দেখে থাকি যে আমরা মনে মনে ধারণা করে ফেলি। এই ধারণা বা অনুমান যখন আমরা ভাষায় রূপ দিই, তখন হয় সেটা কিন্তু যুক্তি। যতক্ষণ আমাদের মনের ভিতর থাকে, ততক্ষণ সেটা থেকে অনুমান। আর এটা যখন আমরা ভাষায় রূপ দিই, তখন থাকে একটা যুক্তি। আর অনুমানের সমর্থক বাংলা শব্দ হচ্ছে যুক্তি। তাহলে অনুমানের ভাষায় প্রকাশিত রূপ হচ্ছে যুক্তি। আর এই যুক্তিবিদ্যার যুক্তির আলোচ্য বিষয়টা হলো মূল আলোচ্য বিষয়। তাহলে এখন দেখো, আমরা কি করতে পারি? দেখি যে আমরা এই অধ্যায় থেকে আমরা কি শিখব। এই অধ্যায়ের শিক্ষণ ফল হবে
অনুমানের সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ প্রকারভেদ সম্পর্ক ও পার্থক্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা এর আগের ক্লাসগুলোতে কিন্তু অনুমান সম্পর্কে কম বেশি কিছু আলোচনা করা হয়েছে। সেই ক্ষেত্রে আমরা অনুমানের তাহলে আমাদের এখানে শিক্ষণ ফল কি কি আসবে এই অধ্যায়ে? অনুমানের সংজ্ঞা, অনুমানের প্রকৃতি, অনুমানের সম্পর্কের ধারণা, অনুমানের বৈশিষ্ট্য, উদাহরণ, প্রকারভেদ, অবরোহ আরোহ অনুমানের সম্পর্ক ও পার্থক্য। ইতিমধ্যে কিন্তু আমরা অবরোহ আরোহ সম্পর্কে কম বেশি ধারণা আমাদের আছে। অনুমানের সংজ্ঞা, অনুমানের বৈশিষ্ট্য, উদাহরণ, প্রকারভেদ, অবরোহ আরোহ, অনুমানের সম্পর্ক, পার্থক্য। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে অনুমানের প্রকৃতি কি? অনুমান একটা মানসিক প্রক্রিয়া, একটা চিন্তন প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা যখন আমাদের আমরা ভাষায় প্রকাশিত করি তখন তাকে কি বলি? আমরা বলি যুক্তি। আর এই ভাষায় প্রকাশিত করার জন্য আমরা বিভিন্ন ধরনের যুক্তি ব্যবহার করে থাকি। যেমন ধরো যে অনুমান হচ্ছে যে যুক্তিবিদ্যা, যুক্তি সংক্রান্ত বিজ্ঞান, আর অনুমানের ভাষায় প্রকাশিত রূপ হচ্ছে যুক্তি। তাই যুক্তিবিদ্যা অনুমান সংক্রান্ত আলোচনা একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে থাকে। আর এই যুক্তিবিদ্যা কোনো জানা তথ্যের উপর ভিত্তি করে কোনো অজানা বিষয় সম্পর্কে যখন আমরা কি করি ধারণা করি তখন তাকে কি করা হয়? তখন তাকে আমরা কি বলি? অনুমান বলি। কোনো জ্ঞাত বিষয়ের উপর ভিত্তি করে কোনো অজ্ঞাত বিষয় সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমই হচ্ছে অনুমান। তাহলে আমরা কি করব? যে দূরের আকাশে মেঘ দেখে আমরা বলতে পারি যে আজকে বৃষ্টি হবে। এটা কি হচ্ছে? আমরা কিন্তু আগে জানতাম যে আকাশে মেঘ আমাদের একটা জানা জ্ঞান, একটা জ্ঞাত জ্ঞান। এই জানা জ্ঞান থেকে একটা নতুন ধারণা আসছে এবং এই ধারণাটা কি হচ্ছে? আমরা ভাষায় প্রকাশ করছি, করার পরে সেটা হচ্ছে আমাদের অনুমান। তাহলে আমরা কি বলছি? যে কোনো জানা বিষয়ের উপর ভিত্তি করে কোনো অজানা বিষয় সম্পর্কে জ্ঞান লাভের মাধ্যম বা প্রক্রিয়াই হচ্ছে অনুমান। তাহলে সেখানে আমরা কোনো জ্ঞাত বিষয়ের উপর ভিত্তি করে অজ্ঞাত বিষয় সম্পর্কে জ্ঞান লাভের মাধ্যমই হচ্ছে অনুমান। সেই ক্ষেত্রে আমরা অনুমানের কি পাচ্ছি? সেই ক্ষেত্রে আমাদের নতুন একটা জ্ঞান হচ্ছে, যে জ্ঞানটার সাথে অনিবার্য সম্পর্ক থাকছে। তাহলে এখন আমরা দেখো, আমি যদি বলি কিছু কিছু ফুল হয় সুন্দর, গোলাপ হয় একটা সুন্দর ফুল, গোলাপ হয় সুন্দর। তাহলে এই ক্ষেত্রে আমরা কিছু কিছু ফুল সম্পর্কে আমাদের একটা ধারণা আছে যে ফুল সুন্দর, সেই হিসেবে গোলাপ সুন্দর হবে। তারপরে আমরা যদি দেখি একটা উদাহরণ দিয়ে এখানে বোঝার চেষ্টা করি যে অনুমান জিনিসটা কি। রহিম মরণশীল, করিম মরণশীল, যদু মরণশীল, মধু মরণশীল অর্থে সকল মানুষ হয় মরণশীল। এটা কিন্তু কি বললাম? আমাদের জ্ঞাত জ্ঞান ছিল কোনটা? যে রহিম মরণশীল, করিম মরণশীল, এটা হচ্ছে আমাদের জ্ঞাত জ্ঞান।
সকল মানুষ হয় এখানে খেয়াল করো যে আমরা কি বলছি যে রহিমের মৃত্যু দেখেছি, আমরা করিমের মৃত্যু দেখেছি, আমরা যদুর মৃত্যু দেখেছি, অতএব আমরা ভবিষ্যতের একটা মানুষ ভবিষ্যৎ সম্পর্কে এখানে ধারণা করলাম যে অনুমান করলাম যে সকল মানুষ হয় মরণশীল। সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের জ্ঞাত জ্ঞান। রহিমের করিমের যদুর মরণশীল জ্ঞান হচ্ছে আমাদের জ্ঞাত জ্ঞান। এবং এই জ্ঞাত জ্ঞান থেকে জানা জ্ঞান থেকে আমরা একটা নতুন সিদ্ধান্ত অনুমান করলাম যে সকল মানুষ হয় মরণশীল। তাহলে আমাদের একটা ভবিষ্যতে অতীতের চিন্তাধারা ছিল যে আমরা চিন্তা চেতনা সম্পর্কে বিশেষ বিশেষ মানুষের দৃষ্টান্ত মৃত্যু পরীক্ষার পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষণ করে আমরা অনুমান করলাম যে সকল মানুষ হয় মরণশীল। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ধারণাটা বা অনুমানটা ছিল যে মানুষের মরণশীল জ্ঞানটা ছিল আমাদের কি জানা জ্ঞান। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা অনুমান কিন্তু সর্বক্ষেত্রে করে থাকি, সব সময় আমরা অনুমান ছাড়া আমরা চলতে পারি না। ব্যবহারিক জীবনে আমাদের অনুমানের সাথে ওতপ্রোতভাবে আমরা জড়িত। কিন্তু যেমন ধরো আমরা যে একজন মানুষের মৃত্যুর খবর আসলো, হঠাৎ একজন মানুষ মারা গেছে, তাৎক্ষণিকভাবে আমরা অনুমান করে ফেলি কেন মারা গেছে। আগেই মনের ভিতরে প্রশ্ন জাগে যে কেন মারা গেছে, কি হয়েছিল, কখন মারা গেছে, কিভাবে মারা গেছে, অনেক প্রশ্নের সম্মুখীন হই এবং সাথে সাথে আমরা ধারণা করে ফেলি, অনুমান করে ফেলি যে মানুষটা কি বার্ধক্যজনিত কারণে মারা গেল, নাকি দুর্ঘটনায় মারা গেল, নাকি অসুস্থ ছিল, নাকি সাপের কামড়ে মারা গেছে। এরকম কিন্তু একটা তাৎক্ষণিক একটা আমাদের মনের ভিতর অনুমান তৈরি হয়ে যায়। আর এই অনুমানটা আমরা সাথে সাথে অনুমান করে ফেলি এবং এখান থেকে আমরা সাথে সাথে একটা জ্ঞান অর্জন করার চেষ্টা করি এবং বাস্তব ঘটনাটা জানার বা বোঝার চেষ্টা করি। অনুমানটা যখন করা হয় তখন আমাদের মনের মধ্যে থাকে মানসিক অবস্থা একটা অবধারণা। মনে মনে আমরা চিন্তা করি যে কোনো মানুষের মৃত্যুর খবর শুনে, কোনো মানুষের অসুস্থতার খবর শুনে, কোনো মানুষের কোনো এলাকার দুর্ভিক্ষর খবর শুনে, দুর্যোগের খবর শুনে, আমরা আবহাওয়ার যখন দুর্যোগ জনিত কোনো আবহাওয়ার খবর শোনার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, তখন আবহাওয়ার প্রতি দৈনন্দিন আবহাওয়ার গড় তাপমাত্রার উপরে নির্ভর করে আমরা অনুমান করে ফেলি যে আজকে প্রবল বৃষ্টি হতে পারে, আগামী 7 দিনে প্রচন্ড তাপমাত্রা প্রভাব থাকতে পারে কিংবা শৈত্য প্রভাব পড়তে পারে, এরকম একটা অনুমান করি আবহাওয়ার অবস্থার পরিপ্রেক্ষিতে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা কি হয় যে জানা জ্ঞান থেকে একটা অজানা জ্ঞানের উপরে জ্ঞান লাভ করি আমরা এবং সেখান থেকে একটা সিদ্ধান্ত আসে। তাই সেইটা হচ্ছে কি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের অনুমান। তাহলে আমরা কি বললাম যে এখন কোনো জানা বিষয়ে অনুমানের সংজ্ঞাটা আমাদের ক্লিয়ার কি হলো যে কোনো জানা বিষয়ের উপর ভিত্তি করে কোনো অজানা বিষয় সম্পর্কে জ্ঞান লাভের মাধ্যম হচ্ছে অনুমান। ক্লিয়ার কথাটা? তাহলে আমরা এখন অনুমান আমরা বিভিন্নভাবে করে থাকি, কিন্তু অনুমানের এখন আমরা বৈশিষ্ট্য আসি। এই সংজ্ঞাটা যদি আমরা ভাঙি তাহলে আমরা কি কি দেখতে পারবো, অনুমানের বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি দেখতে পারবো যে অনুমান হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া। অনুমান আমার মনের ভিতর কি হচ্ছে সেটা আমিই জানি, তাহলে সেটা নিতান্তই ব্যক্তিগত ব্যাপার, একেবারেই মানুষের মানসিক বিষয়। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অনুমান হচ্ছে মানসিক বিষয়, মনের ভিতরে অবস্থানকৃত বিষয়, মনের ভিতরে ধারণা করার বিষয়। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হলো অনুমান হচ্ছে একটি জ্ঞান লাভের অনুমান জ্ঞান লাভের একটা বিশেষ প্রক্রিয়া। জ্ঞান লাভের বিশেষ প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যখন অনুমান করি কোন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করি তখন কি করি আমরা তখন কিন্তু অনুমান করি নি, যে অনুমান ছাড়া কিন্তু আমরা কখনো কোনো জ্ঞান লাভ করতে পারি না। যে আমরা কোনো বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে চাই, যদি কোনো বিষয় সম্পর্কে জানতে চাই বা জানার আগ্রহ যদি থেকে যায় আমাদের, তাহলে আমরা কি করব যে আমরা ওই জ্ঞান লাভ করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা তাৎক্ষণিক একটা অনুমান করে ফেলি। তাহলে অনুমানটা হচ্ছে জ্ঞান লাভের কি একটা বিশেষ প্রক্রিয়া।
আমরা জ্ঞান লাভ করতে পারি বিভিন্নভাবে। সেই ক্ষেত্রে অনুমানের মাধ্যমে যে জ্ঞানটা লাভ করবে সেটা হবে একটা বিশেষ প্রক্রিয়া। যেমন চলন্ত রাস্তায় গাড়ি ঘোড়া যখন যানবাহন ইচ্ছা মতো চলাচল করে, হঠাৎ যদি থেমে যায় তাহলে আমরা তাৎক্ষণিক একটা অনুমান করে ফেলি, ওই সম্পর্কে তাৎক্ষণিক একটা ধারণা করি যে কি কারণে আমাদের গাড়িটা বন্ধ হয়েছে। হয়তো বা কোনো রোড অ্যাক্সিডেন্টের কারণে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে, রাস্তা নীরব হয়ে গেছে, গাড়ি চলাচল বন্ধ। আবার এমনটাও হতে পারে যে প্রচন্ড জ্যামের কারণে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ। তাহলে আবার কোনোভাবে বলা যায় যে রাস্তায় লোকজনের অতিরিক্ত চাপের কারণে গাড়ি ঘোড়া বন্ধ। এই যে আমরা বিশেষ জ্ঞান লাভ করি অনুমানের মাধ্যমে, যে কারণ যে সমস্ত কারণে আমরা জ্ঞান লাভ করি সেটা অনুমান জ্ঞান লাভের একটা বিশেষ প্রক্রিয়া। তাহলে দেখো এখন অনুমানের অন্যতম একটা বৈশিষ্ট্য কি হবে? অনুমানের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে অনুমান এটি জ্ঞান লাভের একটি পরোক্ষ প্রক্রিয়া। এটি জ্ঞান লাভের একটি পরোক্ষ প্রক্রিয়া। আমরা যে সমস্ত জ্ঞান লাভ করি সেটা প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে লাভ করতে পারি। তাহলে যে এই প্রক্রিয়ায় অনুমানের মাধ্যমে যে জ্ঞানটা লাভ করি সেটা আমরা কিভাবে করি? সেই জ্ঞানটা লাভ করি আমরা পরোক্ষভাবে। সেটা কিন্তু অনুমানের জ্ঞানটা কখনো আমরা প্রত্যক্ষভাবে জ্ঞান লাভ করতে পারি না। সবসময় কিন্তু কোনো কিছু আমাদের সচক্ষে দেখার সম্ভব হয় না। আর যেটা আমরা দেখি তাৎক্ষণিক সেই সম্পর্কে কিন্তু আমরা জ্ঞানটা সেই সম্পর্কে সেটা অনুমান করি না। সরাসরি সচক্ষে যেটা দেখি সেটা সম্পর্কে অনুমান করি না, কিন্তু যেটা আমরা না দেখে থাকি সেটা সম্পর্কে আমরা তাৎক্ষণিক অনুমান করে থাকি। সেই হিসাবে এটি জ্ঞান লাভের একটা পরোক্ষ প্রক্রিয়া। অনুমান একটি মানসিক প্রক্রিয়া। যেমন এবার অনুমান হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া। অন্যতম বৈশিষ্ট্য যে অনুমান মানসিক প্রক্রিয়া। জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয় সম্পর্কে জ্ঞান লাভের একটা প্রক্রিয়া হচ্ছে যে অনুমান। তাহলে যখন আমরা কোনো বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করি তখন আমাদের মনের ভিতরে সেই বস্তু সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যায়, আর সেইভাবে তখন ধারণা তৈরি হলে আমরা সেই ব্যাপারে একটা জ্ঞান লাভ করে থাকি। অনুমানের ক্ষেত্রে জ্ঞাত সত্য থেকে বা তথ্যের অনুমিত নতুন সত্য বা তথ্য অনিবার্য সম্পর্ক থাকে। তাহলে এই অনুমানের ক্ষেত্রে জ্ঞাত তথ্য বা জ্ঞাত তথ্যের সাথে অনুমিত নতুন তথ্যের সাথে অনুমিত তথ্যের মিল। দেখো আমরা যখন অনুমান করি অনুমানের ক্ষেত্রে জ্ঞাত তথ্যের সাথে অজ্ঞাত তথ্যের একটা মিল থাকে। আমরা যখন অনুমান করি যে সব কিছু কিছু ফুল হয় সুন্দর, গোলাপ হয় একটা ফুল, এই কিছু কিছু ফুল হয় সুন্দর, ফুল সম্পর্কে যে অনুমান করলাম আমরা, এটা ফুলের ধারণা, ফুল সম্পর্কে আমাদের যে ধারণা ছিল সেই সম্পর্কে আমরা অনুমান করলাম, এবং পরবর্তীতে যে বললাম সকল ফুল হয় সুন্দর, এই কথাটা যদি বলে থাকি আমি, তাহলে কি হবে? অনুমিত যে সিদ্ধান্তটা আমি পেলাম এটা কিন্তু একেবারে সত্য হবে। অনুমানের ভাষায় প্রকাশিত রূপ হচ্ছে যুক্তি। অনুমানের ক্ষেত্রে জ্ঞাত তথ্য বস্তুগতভাবে সত্য হলে অনিবার্যভাবে নতুন তথ্যটি বস্তুগতভাবে সত্য হবে। আবার অনুমানের ক্ষেত্রে জ্ঞাত তথ্যটি আকারগতভাবে সত্য হলে অনিবার্যভাবে সিদ্ধান্তটি আকারগতভাবে সত্য হবে। তারপরে দেখো অনুমান একটি চিন্তন প্রক্রিয়া। এই কিন্তু সাধারণ চিন্তা বলতে যা বোঝাই আমরা সেই চিন্তা না, অনুমান একটি চিন্তন প্রক্রিয়া। আর অনুমান হচ্ছে দুই প্রকার। অনুমান হচ্ছে দুই প্রকার, সেটা কি কি? অনুমান প্রথমত দুই প্রকার। দেখো তাহলে আমরা এখন অনুমানের সংজ্ঞা শিখলাম, বৈশিষ্ট্য শিখলাম। এখন আমরা চলে যাব অনুমানের প্রকার।
আর এই অনুমানের প্রকারভেদ আলোচনার সাথে সাথে আমরা কি করব, এইগুলো বিস্তারিত জানতে পারবো, বুঝতে পারবো। তাহলে দেখো অনুমানের প্রকারভেদ সবটা আমরা সবাই খাতায় উঠিয়ে দিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমত অনুমানকে কয় ভাগে ভাগ করব? প্রথমত অনুমানকে দুই ভাগে ভাগ করব। একটা হবে অবরোহ অনুমান আর একটা হবে আরোহ অনুমান। দেখো প্রকারভেদে আমরা প্রথমত দুই প্রকার পাবো। কি কি? অবরোহ অনুমান আরোহ অনুমান। এখন যদি আমরা এদের আবার প্রকারভেদ করি তাহলে কি পাবো জানো? এখান থেকে আবার আমরা পাবো মাধ্যম অনুমান, অমাধ্যম অনুমান, অমাধ্যম অবরোহ অনুমান আর মাধ্যম অবরোহ অনুমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো আমরা এখন করব কি, আমরা আরোহের প্রকারভেদ দেখব। আরোহ অনুমান কত প্রকার ও কি কি? আরোহ অনুমান কত প্রকার ও কি কি? আরোহ অনুমান দুই প্রকার, সেটা হচ্ছে প্রকৃত আরোহ আর আরেকটা হচ্ছে অপ্রকৃত আরোহ। এটা হচ্ছে অপ্রকৃত আরোহ। তাহলে আমরা প্রথমত অনুমানকে কয় ভাগে ভাগ করলাম? দেখো প্রথমত আমরা অনুমানকে দুই ভাগে ভাগ করব। কি কি? অবরোহ অনুমান, আরোহ অনুমান। আর অবরোহ অনুমানকে আবার কয় ভাগে ভাগ করা যাবে? দেখো অবরোহ অনুমানকে দুই ভাগে ভাগ করা যাবে। সেটা কি কি আসবে? অমাধ্যম অবরোহ অনুমান আসবে আর মাধ্যম অবরোহ অনুমান আসবে। পরবর্তীতে আমরা কি করব? আরোহ অনুমানের প্রকারভেদ করব। আরোহ অনুমানের প্রকারভেদ করলে আমরা কি কি পাবো? দেখো আমরা আরোহ অনুমানের প্রকারভেদ করলে প্রকৃত আরোহ পাবো আর অপ্রকৃত আরোহ পাবো। এখন আমাদের আলোচ্য বিষয় হবে কি? অবরোহ অনুমান। অবরোহ অনুমানের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ। তাহলে অবরোহ অনুমানের সংজ্ঞায় যদি আমরা যাই তাহলে কি দেখতে পাবো? দেখো অবরোহ অনুমানের, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অবরোহ অনুমানের ছকটা অবশ্যই খাতায় লিপিবদ্ধ করবে। খাতায় লিখে নিবে এবং পরবর্তীতে এটা জেনে নিবে এবং প্রকারভেদটা শিখে ফেলবে। এখন তাহলে আমরা কি আলোচনা করব? এখন আমরা আলোচনা করব অবরোহ অনুমান। অবরোহ অনুমান তাহলে কাকে বলে? দেখো অবরোহ অনুমান। তাহলে অবরোহ অনুমান আমরা কি বলতে কি বুঝি? যে অনুমানের এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে, এক বা একের অধিক আশ্রয় বাক্য থেকে, একটা আশ্রয় বাক্য থেকেও আসতে পারে আবার একের অধিক আশ্রয় বাক্য থেকেও আসতে পারে। যে অনুমানে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে একটি অনিবার্য সিদ্ধান্ত অনুমিত হয় সেই অনুমানকে আমরা কি বলি? অবরোহ অনুমান বলি। অবরোহ অনুমানের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে কি কি পাবো? যে কি দেখতে পাচ্ছি যে এক বা একের অধিক আশ্রয় বাক্য হতে হবে। তাহলে কি হবে? এবার আমরা একটা উদাহরণ দেখি, যে উদাহরণে দিলে কি বোঝা যায়? যে সকল মানুষ হয় মরণশীল। রহিম হয়
অতএব রহিম হয় খেয়াল করো এখানে আমরা একটা যুক্তি দাগ করেছি যুক্তিটা আমার এটা ছিল প্রথমত মনে করা মানুষ সম্পর্কে সকল মানুষ মরণশীল নাকি সকল মানুষের মরণশীল দেখতে পাবো দেখতে পারি না কিন্তু অতীত বর্তমান ভবিষ্যৎ সকল মানুষ সম্পর্কে আমরা ধারণা করি যে মানুষ জীবন ধারণ করবে যেটা মানুষ হিসেবে পরিচিত হবে সে একদিন মৃত্যুবরণ করবে এটা সম্পর্কে আমাদের আনুমানিক একটা ধারণা এবং আমরা ভবিষ্যতে যে সব মানুষ মারাও না যাবে জীবিতও থাকবে এমন কথাও তো আমরা বলতে পারি না সেই হিসাবে আমাদের একটা অনুমান আছে যে সকল মানুষের মরণশীল রহিম ভাই একজন মানুষ রহিম ভাই মরণশীল এই ক্ষেত্রে এই যুক্তিটার আলোকে আমরা কি দেখতে পারি দেখো যে প্রথম তো আশ্রয় বাক্য ছিল সকল মানুষের মরণশীল এটা প্রথম আশ্রয় বাক্য রহিম ভাই একজন মানুষ এটা দ্বিতীয় আশ্রয় বাক্য এবং রহিম ভাই মরণশীল এটা হচ্ছে একটা সিদ্ধান্ত তাহলে এটা একটা আশ্রয় বাক্য দুইটা আশ্রয় বাক্য একই অধিক আশ্রয় বাক্য নেওয়া হয়েছে এবং এটা একটা নতুন সিদ্ধান্ত অনুমিত হয়েছে এবং এই সিদ্ধান্তটার মধ্যে প্রথম ও দ্বিতীয় আশ্রয় বাক্যের মধ্যে একটা মিল আছে কিন্তু অনিবার্যভাবে অনুমিত হয়েছে এই দুইটার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে একটা নতুন বাক্য তৈরি হয়েছে এবং এই নতুন বাক্যটা কি হচ্ছে দুইটার মধ্যে অনিবার্যভাবে নিশ্চিত হচ্ছে তাহলে আমরা যে অবরোহণ অনুমান বলতে আমরা কি বুঝবো তাহলে যে অনুমানে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে একটি নতুন আশ্রয় বাক্য অনুমিত হবে সেই অনুমানকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো অবরোহণ অনুমান তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে আমরা সকল মানুষের মরণশীল এখানে এক আশ্রয় বাক্য রহিম ভাই মরণশীল রহিম ভাই একজন মানুষ এখানে দ্বিতীয় আশ্রয় বাক্য রহিম ভাই মরণশীল তাহলে এই ক্ষেত্রে আমরা তৃতীয় আশ্রয় বাক্য হিসেবে সিদ্ধান্তটা পাইলাম এবং এই দুটোর মধ্যে একটা অনিবার্য সম্পর্ক থাকলো এবং এই সিদ্ধান্তটা যেটা পাইলাম আমরা সেটা সঠিক একটা সত্য সিদ্ধান্ত পাইলাম ঠিক আছে তাহলে অবরোহণ ধারণাটা আমাদের ক্লিয়ার হলো এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তদ্রূপভাবে যদি আমরা আরোহ অনুমানের সংজ্ঞায়িত করতে চাই তাহলে দেখো আরোহ অনুমানের সংজ্ঞায় আমরা কি দেখতে পাই যে বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে কার্য করার নিয়মের উপর নির্ভরশীল প্রকৃতি নিয়মানুবর্তিতার উপর নীতির উপর নির্ভর করে যে অনুমান গঠন করা হয় তাকে কি বলা হয় আরোহ অনুমান সেই ক্ষেত্রে যদি আমরা দেখি আরোহ অনুমানের ক্ষেত্রে যদি আমরা দেখতে চাই বা বোঝার চেষ্টা করি সেই ক্ষেত্রে বলি যে গোলাপ হয় সুন্দর রজনীগন্ধা হয় সুন্দর হাসনাহানা হয় সুন্দর অথবা সকল ফুল হয় সুন্দর এখানে দেখো গোলাপের আমরা বলি যদি গোলাপ সুন্দর গোলাপের বিশেষ দৃষ্টান্ত বাস্তব অভিজ্ঞতা এবং প্রকৃতি নিয়মানুবর্তিতার নীতি এবং কার্য করার নিয়মের উপর নির্ভরশীল হয়ে যখন একটা অনুমান প্রক্রিয়া গঠন করি তখন তাকে আমরা কি বলে থাকি আরোহ অনুমান বলে থাকি তাহলে আরোহ অনুমানের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের বিশেষ দৃষ্টান্ত থাকবে বাস্তব অভিজ্ঞতা থাকবে প্রকৃতি নিয়মানুবর্তিতার নীতি থাকবে কার্যকরণের নিয়ম থাকবে আরোহমূলক নঙ্ক উপস্থিত থাকবে তাহলে সেগুলো সমন্বয় হবে আরোহ অনুমান তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে আরোহ অনুমানের যদি উদাহরণ দিয়ে সংজ্ঞা দিয়ে একটা উদাহরণ দিই সেটা আমরা বুঝতে সুবিধা হবে দেখো যে আমরা বললাম আম পুষ্টিকর কলা পুষ্টিকর তো কাঁঠাল তো পুষ্টিকর অর্থাৎ সকল ফল হয় পুষ্টিকর খাবার তাহলে এই ক্ষেত্রে আমরা বিশেষ দৃষ্টান্ত অভিজ্ঞতা কাজে লাগালাম তাহলে আমরা এখানে আরোহ এবং অবরোহ যদি আলাদা অনুমানের বৈশিষ্ট্য গঠন করতে চাই বৈশিষ্ট্য তুলে ধরতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো আরোহ অনুমান অবরোহ অনুমানের বৈশিষ্ট্য একটি সার্বিক যুক্তিবাক্য গঠন করে এটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য এটি হচ্ছে কি একটা কি বলে এই অবরোহ অনুমানে এক বা একাধিক আশ্রয় বাক্য থাকে এক বা একাধিক আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে কি করা হয় অবরোহ অনুমান গঠন করা হয় অবরোহ অনুমানের বৈশিষ্ট্য সিদ্ধান্ত সর্বদা সত্য বলে ধরে নেওয়া হয় তাহলে এখন দেখো অবরোহ অনুমানের বৈশিষ্ট্য এখন আমরা যদি দেখি যে অবরোহ অনুমানের
হয় আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক হয়। আবার এই ক্ষেত্রে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্য নিশ্চিত হয়। অবরোহণ মানে আশ্রয় বাক্য সিদ্ধান্ত আশ্রয় বাক্যের মধ্যে এবং সিদ্ধান্তের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক বর্তমান থাকে। অবরোহণ মানে আশ্রয় বাক্যগুলো বস্তুগতভাবে সত্য হলে সিদ্ধান্ত বস্তুগতভাবে সত্য হবে এবং আশ্রয় বাক্য যদি আকারগতভাবে সত্য হয় তাহলে কি হবে সিদ্ধান্ত আকারগতভাবে সত্য হবে। অবরোহণ অনুমানের অন্যান্য সব নিয়ম অবরোহণ অনুমানের ক্ষেত্রে প্রযোজ্য। অনুমানের বিশেষ এক প্রকার ভাগ হলো অবরোহণ অনুমান, তাই এই ক্ষেত্রে অনুমানের সাধারণ নিয়মগুলি প্রযোজ্য হবে। তাহলে অনুমানের ক্ষেত্রে যে সমস্ত নিয়মগুলো আছে অবরোহণ অনুমান যেহেতু অনুমানের একটা অংশ সেই সমস্ত নিয়মগুলো কি হবে অনুমানের ক্ষেত্রে কি হবে কাজে লাগবে, অনুমানের অবরোহণ অনুমানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে এখন দেখো আমরা কি করতে হবে, কি কি শিখলাম যে অবরোহণ অনুমানের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম, অবরোহণ অনুমানের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে আশ্রয় বাক্যটা সবসময় সার্বিক হয়, সিদ্ধান্তটা সবসময় বিশেষ হয়। আর সেই ক্ষেত্রে সার্বিক থেকে কখনো বিশেষ আসে না এবং অবরোহণ অনুমানের যদি সিদ্ধান্তটা বস্তুগতভাবে আশ্রয় বাক্য যদি বস্তুগতভাবে সত্য হয় তাহলে সিদ্ধান্ত বস্তুগতভাবে সত্য হবে, আশ্রয় বাক্য যদি আকারগতভাবে সত্য হয় তাহলে সিদ্ধান্ত আকারগতভাবে সত্য হবে। আর অবরোহণ অনুমানের অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি দেখতে পেলাম যে অবরোহণ অনুমানে আশ্রয় বাক্য অবরোহণ অনুমানের অন্যান্য সব নিয়ম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আশ্রয় বাক্যের সাথে সিদ্ধান্তের একটা অনিবার্য সম্পর্ক থাকবে। এই সম্পর্ক ছাড়া কখনোই অবরোহণ অনুমান কল্পনা করা যাবে না। তাহলে কি হবে আশ্রয় বাক্য যা থাকবে সিদ্ধান্ত সেখান থেকেই আসতে হবে। সেই ক্ষেত্রে আমরা আরোহণ অনুমানের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য দেখতে পারি, আরোহণ অনুমানের ক্ষেত্রে আমরা বৈশিষ্ট্যগুলো দেখতে পারি যে আরোহণ অনুমানে বিশেষ বিষয় দৃষ্টান্ত থাকতে হবে, বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর নির্ভরশীল হতে হবে, তারপরে মনে করো যে কার্যকরণের নিয়ম মানতে হবে। আরোহণ অনুমানের ক্ষেত্রে আরোহণ অনুমানের অন্যতম এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আরোহণমূলক লম্ফ বর্তমান থাকতে হবে। কারণ আমরা যে আরোহণমূলক লম্ফর আরোহণ জ্ঞান সবসময় বিশেষ থেকে সার্বিক হয়। অল্প 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 বিশেষ বিশেষ দৃষ্টান্ত পরীক্ষা নিরীক্ষা করে আমরা কি করি আরোহণ অনুমান সম্পর্কে একটা সিদ্ধান্ত করি এবং ওই সিদ্ধান্ত কি হচ্ছে ওই সিদ্ধান্তটা হচ্ছে আমাদের সার্বিক সিদ্ধান্ত, বিশেষ থেকে সার্বিকে গমন করি আমরা। তাহলে আরোহণমূলক লম্ফ আরোহণ অনুমানের মূল প্রাণ বা কেন্দ্র মূল বলা হয়। আরোহণ অনুমানে আরেকটা যেটা থাকে কার্যকরণের নিয়মের উপস্থিতি থাকে, প্রকৃতির নিয়ম অনুপাতে নীতির উপর নির্ভরশীল থাকে। তাহলে আমরা এই দুইটার বৈশিষ্ট্য যখনই জানলাম তখনই তাহলে আমরা এই দুইটার পার্থক্য স্বাভাবিকভাবে জেনে যেতে পারি। যেমন অবরোহণ অনুমান আর আরোহণ অনুমানের যদি পার্থক্য করি তাহলে সেই ক্ষেত্রে দেখতে পারবো না দেখো অবরোহ আর আরোহণ অনুমানের মধ্যে পার্থক্য দেখি। প্রথমত আমরা সম্পর্কটা দেখি, উভয় অনুমানই কিন্তু অনুমানেরই একটা অংশ। উভয় অনুমানের জ্ঞান কিন্তু জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা হয়। উভয় অনুমানের জ্ঞানই কিন্তু একটা মানসিক অবস্থার মধ্যে থাকে। উভয় অনুমানেরই এটা হচ্ছে অনুমানেরই অংশ। কাজে দুটোর ভিতরে এরকম বহু সম্পর্ক বিদ্যমান থাকে। সেই ক্ষেত্রে যদি আমরা পার্থক্যটাও দেখতে চাই সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে অবরোহণ অনুমানের আর আরোহণ অনুমানের মধ্যে বিশেষ মূল পার্থক্য যেখানে সেটা হচ্ছে অবরোহণ অনুমানে বিশেষ সার্বিক থেকে বিশেষে গমন করা হয় আর আরোহণ অনুমানে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়। অবরোহণ অনুমানের সিদ্ধান্ত হচ্ছে নিম্নগামী, আর আরোহণ অনুমানের সিদ্ধান্ত হচ্ছে ঊর্ধ্বগামী। এইটা হলো দুই অনুমানের মধ্যে মূল পার্থক্য। আর অবরোহণ অনুমানে এক বা একাধিক আশ্রয় বাক্য থাকে, সেখানে আশ্রয় বাক্যের সাথে সিদ্ধান্তের একটা অনিবার্য সম্পর্ক থাকে।
জেনে এখানে অনুমানটা কি করা হয়, মানা হয়, উদাহরণ সিদ্ধান্তটা গঠন করা হয়। আর আরোহ অনুমানের ক্ষেত্রে বিশেষ বিশেষ দৃষ্টান্ত থাকে, সেই ক্ষেত্রে কি করা হয় যে একটা সার্বিক সিদ্ধান্ত। অবরোহ আরোহ উভয় প্রকার অনুমানের কিন্তু সিদ্ধান্তটা অনেকটাই সত্য বলে ধরে নেওয়া হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের বাকি অংশটা আলাপ করতে পারি, আলোচনা করতে পারি। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো যে আজকের বিষয়টা আমরা মনে মনে আমরা ভালোভাবে জানবো, বুঝবো এবং বোঝার চেষ্টা করব। যেমন ধরো যে আজকের বিষয় ছিল পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের মূল বিষয় ছিল অনুমান। অনুমানের ইংরেজি শব্দ ছিল ইনফারেন্স। এখানে অনুমানের আমরা বৈশিষ্ট্য শিখলাম, সংজ্ঞা শিখলাম, উদাহরণ শিখলাম, অবরোহ আরোহ প্রকারভেদ শিখলাম। প্রথমত অবরোহ অনুমান দুই প্রকার, অনুমান প্রথমত দুই প্রকার, অবরোহ অনুমান, আরোহ অনুমান। এবং অবরোহ অনুমান আরোহ অনুমানের সংজ্ঞা শিখলাম, বৈশিষ্ট্য শিখলাম, উদাহরণ শিখলাম এবং উভয় প্রকার অনুমানের মধ্যে একটা সম্পর্ক যে বিদ্যমান সেটাও আমরা জানলাম, বুঝলাম এবং সাথে সাথে উভয় অনুমানের আমরা পার্থক্যটাও এখানে করতে পারলাম। সেই ক্ষেত্রে তাহলে আমাদের আগামী বাড়ির কাজ থাকবে অবরোহ ও আরোহ অনুমানের সাথে সম্পর্ক ও পার্থক্য। এটা যদি তোমরা করতে পারো, তাহলে এটা যদি বুঝতে পারো, তাহলে এই সম্পর্ক আর পার্থক্যটা অবশ্যই বের করতে পারবে উভয় অনুমানের ক্ষেত্রে। উভয় অনুমানের যে সম্পর্কটা থাকে, উভয় অনুমানের সার্বিক বাক্য গঠন, সার্বিক সংশ্লেষ ও যুক্তি বাক্য গঠন করে। কিন্তু এটা কিন্তু উভয় অনুমানের একটা গুরুত্বপূর্ণ অংশ। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। খোদা হাফেজ।